ছোটদের সাহিত্য জগতে রূপকথা, চমৎকার সব ঘটনা, প্রকৃতি যার লেখায় বারবার উঠে আসে, তিনি সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। ছন্দ মেলানো ছোটদের ছড়া দিয়ে সেই কোন মেয়েবেলায় লেখার শুরু। তারপর তার জাদু কলম আজও শিশুদের রূপকথার জগৎ আঁকে। আমাদের সঙ্গে আজ স্টুডিওয়ে রয়েছেন সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। কথা হবে তার সৃষ্টি নিয়ে, তার ছোটবেলা এবং তার সৃষ্টি করা শিশু সাহিত্য নিয়ে। আকাশবাণীর মহিলা বিভাগে আপনাকে স্বাগত দিদি। ধন্যবাদ পায়েল, আর সব শ্রোতাদের আমি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। ধন্যবাদ দিদি। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, খুব ছোটবেলায়, তখন বোধহয় দ্বিতীয় শ্রেণীতে পড়তেন আপনি, প্রথম কবিতা প্রকাশিত হয় কোনো ম্যাগাজিনে। সেই ছোট্টবেলার অনুভূতিটা কি এখনো মনে পড়ে? আজ মাইকের সামনে কি বলতে ইচ্ছে করে যদি সেই ছোটবেলার অনুভূতির কথা জানতে চাই? না, সেই অনুভূতিটা মনের কাছে খুব স্পষ্ট, কারণ দ্বিতীয় শ্রেণী নয়, আমি খুব অল্প বয়স থেকে লিখি। যখন আমি লিখতে পারতাম না, কলমে লিখতে পারতাম না পেন্সিলে, তখন আমি মুখে মুখে কবিতা বলতাম, গান বাঁধতাম। সেটা নিজের মন থেকে তৈরি করে সেগুলো আমার বাবা মা লিখে নিতেন। আচ্ছা। আর সেই সময়ে লেখা, মানে আমার বলা এবং বাবা মায়ের লিখে নেওয়া একটা কবিতা সন্দেশ পত্রিকায় পাঠানো হয়েছিল। কবি সুভাষ মুখোপাধ্যায় তখন সম্পাদনা করেন, সত্যজিৎ রায়ের সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছিল। তখন কবিতাটি ছাপা হয়নি, কারণ আমি তো তখন সন্দেশে গ্রাহক ছিলাম না, গ্রাহকদের লেখাই ছাপা হতো। তো উনি খুব সুন্দর একটা চিঠি লিখেছিলেন পোস্ট কার্ডে, বাবা মাকে লিখেছিলেন যে খুব ভালো লিখেছে অনিতা, 5 বছরের একটি শিশুর পক্ষে, কিন্তু আমরা ছাপতে পারছি না, তবে মনে হয় ও বড় হয়ে ভালো লিখবে। তো ওই চিঠিটা মা অনেক দিন যত্ন করে রেখেও দিয়েছিলেন। তারপরে তো স্কুলে গেলাম, স্কুলের ম্যাগাজিনে কবিতা নিয়মিত ছাপা হতে লাগলো যখন আমি দ্বিতীয় শ্রেণীতে, তখন থেকেই। তার মানে মূলত কবিতা দিয়েই আপনার লেখালেখি শুরু। হ্যাঁ। তো এই যে আপনি বলছেন যে সময়ে আপনি মুখে মুখে কবিতা নিজের মনেই আর কি তৈরি করে বলতেন, তো এত ছোট্টবেলা থেকেই লেখালেখির প্রতি একটা আগ্রহ তো নিশ্চয়ই ছিল, বা কবিতা তৈরি হওয়া মানে আপনার ভেতরে কিছু একটা সৃষ্টি হচ্ছে। এই যে সৃষ্টির প্রতি আপনার আগ্রহটা কিভাবে তৈরি হয়েছিল? আসলে আমাদের বাড়ির যে পরিমণ্ডলটা সেটা ওই রকমই ছিল, কারণ আমরা 3 ভাই বোন ছিলাম। বড়দা ছোটদা দুজনেই ছোটবেলা থেকে ওরা লেখে, কবিতা লেখে, ছবি আঁকে, ওদের দেখা দেখি আমিও লিখি। আর আমার বাবা মা দুজনেই আমরা মধ্যবিত্ত পরিবার ছিলাম, ভাড়া বাড়িতে থাকতাম, কিন্তু আমাদের বাড়িতে পড়াশুনোর একটা খুব ভালো একটা আবহাওয়া ছিল। মানে স্কুলের পড়াশুনো বাদ দিলেও অনেক বই আসতো বাড়িতে, বাবা লাইব্রেরি থেকে বই আনতেন, বই কেনা হতো। তো সেই বই থেকে আমাদের পড়তে, বই হাতের কাছে রাখা হতো সব সময়। আর সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে বাবা মা নিজে আমাদের বই থেকে পড়েও শোনাতেন। বাহ, অর্থাৎ পড়ার অভ্যেস সেই মানে কম বয়স থেকেই তৈরি হয়েছিল আর কি। আপনার সম্বন্ধে যতটুকু পড়াশোনা করে জেনেছি, আপনার সাহিত্যকর্মের ক্ষেত্রে আপনার মা নমিতা চট্টোপাধ্যায়ের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা মহিলা বিভাগের শ্রোতাদের, যদি মহিলা বিভাগের শ্রোতারা মূলত মহিলা, তারাও মা, তো আপনি যদি আমাদের শ্রোতাদের কিছু বলেন যে কেমনভাবে আপনার মা আপনার লেখালেখিকে প্রভাবিত করেছে। হ্যাঁ, মার কথা তো বলা খুব জরুরি, কারণ মা, যা বললাম আগে, এক মধ্যবিত্ত পরিবারে গৃহবধূ ছিলেন, পড়াশুনায় খুব ভালো ছিলেন, কিন্তু অল্প বয়সে বিয়ে করে নিয়েছিলেন, তারপরে স্কুলে পড়ার অনুমতি পাননি, বিয়ের পরে পড়াশুনো আর কলেজে আর ঢোকেননি, বাড়ির সব কিছুই তিনিই দেখতেন, কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন খুব ডাকসাইটে পাঠক। তিনি প্রচুর বই পড়তেন, বাংলা বই, প্রচুর বই পড়তেন। বাবাকে তার জন্য বেছে বেছে বই আনতে হতো অফিস লাইব্রেরি থেকে, বাবা নিয়ে আসতেন, এবং সেগুলো আবার আমাদের হাতের নাগালের বাইরে থাকতো, সেটা আলমারির মাথায় রাখা থাকতো যাতে আমরা চট করে হাত না পাই। আর মা যেটা করতেন ছোটবেলায়, সেটা আমি বলবো খুবই অসামান্য একটা কাজ। নানা ঘরের কাজের ফাঁকে ফাঁকে এসে আমাদের কবিতা, গল্প পড়ে শোনাতেন। বিশেষ করে আমার মনে পড়ে যে লীলা মজুমদারের হলদে পাখির পালক, এই বইটা মা আমাদের 3 ভাই বোনকে একটানা 2 দিন ধরে পড়ে শুনিয়েছিলেন। একটানা মানে ওই কাজের ফাঁকে ফাঁকে সময় করে। তার কারণ হচ্ছে যে বড়দা আমার থেকে 6 বছরের বড়, ছোটদা 3.5 বছরের বড়, ওরা যতটা সহজে পড়তে পারবে, আমি ছোট, আমার তখন 4.5 বছর বা কি 5ও হয়নি বয়স, আমি হয়তো অত চট করে
বইটা পড়তে পারবো না, এটা ভেবেই মা পড়ে শোনাতেন যাতে আমরা সবাই মিলে একসঙ্গে বইটা উপভোগ করি। এবং সেটা আমার কাছে একটা খুব উজ্জ্বল স্মৃতি। এবং হলদে পাখির পালকের মতন এত সুন্দর একটা ছোটদের বই, আমার মনে হয় সেটাই আমার মনের মধ্যে যে ভবিষ্যতের যে লেখালেখি তার একটা জায়গা তৈরি করে দিয়েছিল। মানে বীজটা সেই সময় থেকেই হ্যাঁ, হ্যাঁ, বপন হয়েছিল আর কি। এবং এই যে মানে বাড়িতে পড়াশোনা করতে দেখাটাও একটা সন্তানের মধ্যে একটা অভ্যেস তৈরি করে দেয় আর কি। বেশ, এবার জানতে চাইবো আপনার স্কুল জীবনের কথা। আমাদের ছোটবেলায় মানে আমাদের বাড়িতে খুব ভালো স্কুলে বাচ্চাদের পড়াতে হবে এরকম কিছু ছিল না। মানে স্কুলটা হতে হবে বাড়ির কাছে। আমার স্কুল ছিল পায়ে হাঁটা দূরত্বে, সেটাও পুরনো স্কুল, এখন 2 বছর আগে তার 100 বছর হলো, বেলতলা বালিকা বিদ্যালয়, সেখানে হেঁটেই যেতাম। আর স্কুলটার প্রতি আমার খুব মায়া ছিল, মানে দিদিমণিরাও আমাকে ভালোবাসতেন, আমিও লেখালেখি করতাম। বড় দিদিমণি নিজে আমার লেখালেখির উপরে একটা নজর রাখতেন, কোন বছর স্কুল ম্যাগাজিনে কি লিখবো বলে দিতেন। তারপর স্কুলে যে অনুষ্ঠান হতো 26শে জানুয়ারি, 15ই আগস্ট, সেখানে বড় দিদিমণি ছিলেন, তার নাম ছিল অপর্ণা সেন, তিনি এখন প্রয়াত। তিনি আমাকে বলে দিতেন যে কি বিষয় আমি বলবো। তো খুব অল্প বয়স থেকে আমার একটা এক্সটেম্পোর বলার অভ্যেস তৈরি হয়ে যায়, মানে কিছু কাগজপত্র কিছু না দেখে। মানে আমি যখন 6-7-এ পড়ি তখন থেকেই একটা স্কুলের প্রোগ্রামে বলা, এটা আমার একটা অভ্যেস তৈরি হয়ে গিয়েছিল। তো আমার মনে হয় স্কুল নানাভাবে, আমি একটাই স্কুলে পড়েছিলাম উচ্চ মাধ্যমিক পর্যন্ত, স্কুল নানাভাবে আমাকে তৈরি করার জন্য একটা পৃথিবী তৈরি করে রেখেছিল। যেমন স্কুলের লাইব্রেরি, খুব বড় লাইব্রেরি ছিল, আমি তাড়াতাড়ি পড়তাম, আমার একটা বইতে হতো না, আমি গিয়ে আবার বই চাইতাম। তখন লাইব্রেরিয়ান বলতেন যে ওটা হয়ে গেল পড়া, আচ্ছা কি করে হলো? তখন আমার খুব বিরক্ত লাগতো। এই কথাটা বড় দিদিমণির কাছে পৌঁছয় কখনো, উনি বলে দিয়েছিলেন যে স্কুলের লাইব্রেরির চাবি আমাকে দেওয়া থাকবে, আমি যে কোনো আলমারি খুলে যে কোনো সময়, যেটা লাইব্রেরি আওয়ার, আমি যে কোনো বই পড়তে পারবো। এটা একটা বিরাট, আমি বলবো বিরাট একটা প্রাপ্তি। এটা এইভাবে কোনো ছাত্রছাত্রীকে স্কুল সম্মান করে সেই সময়, এটা আমাদের কাছে একটা বিরল ঘটনা ছিল। অর্থাৎ স্কুল এবং পরিবার এই দুটো ক্ষেত্রই আপনাকে একটা পড়াশোনা করার পরিবেশ তৈরি করে দিয়েছে, আর পাঠক হিসেবে তৈরি হওয়া, পাঠক হিসেবে তৈরি, লেখক হিসেবে তৈরি হওয়ার, দুটোই। কারণ প্রথমে পাঠক হিসেবে বোধহয় তৈরি হতে হয়, তারপরেই লেখক সত্তাটা ভেতর থেকে কোথাও আসে, আর আপনার মধ্যে সেটা একদম মেয়েবেলা থেকেই ছিল। আচ্ছা, এই যে আপনি স্কুল জীবনের কথা বললেন, বা এই যে শিক্ষক শিক্ষিকারা আপনাকে সাহায্য করেছেন, মা পড়ে শুনিয়েছেন, লাইব্রেরির চাবি আপনার কাছে থেকেছে, এই জিনিসগুলো আপনার যখন আপনি বড় হয়ে ছোটদের জন্য লেখা শুরু করলেন, তো আপনার নিজের ছোটবেলা সেটা কতটা প্রতিফলিত হয়েছে আপনার লেখায়? আমি তো বলবো আমি বড় হওয়ার আগেই ছোটদের জন্য লিখছি। আমি তো 12 বছর বয়সে আমার সন্দেশ পত্রিকাতে প্রথম আমার কবিতা বেরোলো, মানে সেটা স্কুল ম্যাগাজিনের বাইরে প্রথম ছাপা এলো। এবং সেই সময় বেরোনোর কারণ হচ্ছে, হয়তো তার আগেই বেরোতো, সেই সময় আমার বড়দা গ্রাহক হলো, গ্রাহক নম্বর একটা পরিবারের থাকতো, যে কেউ লিখতে পারে, তো সেই নাম্বার নিয়ে আমি লিখলাম। আমার বয়স তখন 12, এবং তখন থেকে আমি বলবো 17-18 বছর বয়স পর্যন্ত আমি একটানা সন্দেশে লিখেছি। প্রথমে ছোটদের বিভাগে, তারপরে যেটা সাধারণ বিভাগ, সেখানে, মানে সেখানে আমি ছোটদের জন্যই লিখতাম, আর আমি তো তখন নিজেই ছোট। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমি বলবো, যে সম্পাদকদের ভূমিকা। আমি জানি না কোনো পত্রপত্রিকা এইভাবে, সম্পাদকরা এইভাবে ছোটদের লেখাকে দেখেন কিনা গুরুত্ব দিয়ে। সত্যজিৎ রায়, তিনি তখনই বিশ্ববিখ্যাত, কিন্তু তিনি কোনো লেখা বানান ভুল ছাড়া কোনো কারণে সম্পাদনা করতেন না। যদি তাকে কোনো লেখায় পরিবর্তন করতে হতো, সে ছোট হোক আর বড় হোক, তার সঙ্গে কথা বলে তিনি জেনে নিতেন যে এটা করা যাবে কিনা। মানে এইরকমভাবে তিনি ছোট লেখক এবং মানে অল্প বয়সী লেখক এবং যারা বয়সে বড়, তেমন তখন তো অগ্রজ লেখক লেখিকারা অনেকেই লিখছেন সন্দেশে, সবাইকে তিনি সম্মান করতেন। একটা খুব বড় মুক্তির জায়গা খুলে দিয়েছিল। মানে আমি তখন যা লিখছি সন্দেশে ছাপা হচ্ছে, ছোট কবিতা, বড় কবিতা, মুক্ত গদ্য। সম্পাদককে চিঠি লিখেছিলাম, একটা বিরাট লম্বা একটা চিঠি, সেই চিঠিটা ওরা হাত পাকাবার আসরেই ছেপে দিয়েছিলেন লেখার মতো করে। বাহ! প্রথম ছোটদের জন্য লেখা গল্প কি আপনার, মানে এই মুহূর্তে মনে পড়ছে? রজনীবাবুর দোকান বলে একটা গল্প লিখেছিলাম, ওই গল্পটা সন্দেশে সাধারণ বিভাগে ছাপা হয়। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স জাস্ট 16 থেকে 17 পড়ছি আমি। ওই প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। ফার্স্ট ইয়ারে ভর্তি হতেই গল্পটা বেরিয়েছিল। আর সত্যজিৎ রায় নিজে তার অলঙ্করণ করেছিলেন,
এই জন্য গল্পটা আমার কাছে খুব স্মরণীয়। বা এটা আপনার কাছে একটা বিশেষ প্রাপ্তি, বা এগুলো সব আমাদের জীবনের বিশেষ স্মৃতি, যেগুলো হয়তো কখনো মলিন হয় না। এরপরে তো ছোটদের লেখালেখি আর মানে ছোটদের জগতের সঙ্গে বোধহয় আপনার একটা আত্মীয়তা তৈরি হয়ে গিয়েছিল। আপনার শিশু সাহিত্য সবসময় অন্যরকম, মানে ছোটদের জন্য আপনি এত লিখেছেন, আজও লিখছেন, সবসময় একটা অন্যরকম শিশু সাহিত্য, সেটা যেখানে প্রকৃতি, যেখানে মানুষ, প্রকৃতির সঙ্গে মানুষের ভালোবাসা, বা যেখানে প্রকৃতির কথা উঠে এসেছে, যেখানে মানুষের কথাও উঠে আসে, প্রকৃতির কথাও উঠে আসে, এবং প্রকৃতি ও মানুষের আত্মীয়তার কথাও উঠে এসেছে। এই ভাবনা, মানে আপনার শিশু সাহিত্য অন্যদের থেকে কোথাও আলাদা, এটা আপনার ভেতরের ভাবনারই কোথাও একটা প্রতিফলন। তো এই ভাবনার নির্মাণ আপনার ভেতর কিভাবে হয়েছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এখানে আমি বলবো যে আমার লেখক হিসেবে যে দর্শন, যেটা আমি এখনো আমার মধ্যে আছে, সেটা খুব ছোটবেলাতেই তৈরি হয়েছিল। এবং লেখার সময় আমি যে ছোটদের জন্য আলাদা করে লিখছি, সেটা আমি কখনো ভাবিনি। এটা সত্যি যে এখনো ছোটদের জন্য যখন লিখি, তাতে কিছু কিছু উপাদান থাকে না, যেমন হিংসা বা মৃত্যু বা গভীর শোক, এগুলো আমি খুব বেশি আনি না। একটা আনন্দময় পৃথিবী। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে মানুষ একা নয়, মানুষের সঙ্গে একটা বড় ইকোলজি আছে, একটা প্রকৃতি আছে, মানুষ আর প্রকৃতি পরস্পরের মধ্যে পরস্পরের সঙ্গে উন্নীত, তারা পরস্পরের উপর নির্ভরশীল, এবং এই নির্ভরশীলতার মধ্যে দিয়ে জীবন চলেছে। এই জিনিসটা কিন্তু যেমন আমার প্রাপ্তবয়স্কদের জন্য লেখাতেও আছে, আবার ছোটদের জন্য লেখাতেও আছে। আলাদা আমি কিছু করিনি। বরং বলা যায় যে এই সময়ের হিসেবে হয়তো এটা আমার একটা সীমাবদ্ধতা, যে আমি খুব বেশি ওই অ্যাডভেঞ্চার, গোয়েন্দা গল্প, তারপরে ভয়ের গল্প, হাড় হিম করা ভূত, এসব আমি খুব বেশি লিখিনি। ভূতের গল্প দু একটা লিখেছি, সে ভূতেরাও ঠিক মানুষেরই মতন, বেশ মজার ভূত, তো খুবই অল্প। আমি সচেতনভাবে চেষ্টা করি যে একটা কি বলবো, একটা দৃষ্টিভঙ্গি তৈরি হোক যেখানে পৃথিবীতে যে সমস্ত কিছুর মধ্যে একটা পারস্পরিক সম্বন্ধ আছে, এবং এটা ছাড়া মানুষ বাঁচবে না। এই জিনিসটা ছোটবেলা থেকেই শিখুক। সেটাই, কারণ নইলে তো তাদের ভেতরেও ওই মানে শুধু অ্যাডভেঞ্চার, শুধু ভয় থাকলে তাদের পৃথিবীটাও ওরকম ডার্ক কোথাও একটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। ঠিক। আপনার একটু লেখার কথায় আসবো। আপনার চাকা গাড়ি, বা গাছেরা গেল বেড়াতে, রতন মাস্টারের পাঠশালা, এসব লেখা ছোটদের জন্য একটা অন্যরকম মায়া, মানে এই যে আপনি নিজেও মায়া শব্দটা ব্যবহার করলেন আপনার জীবনের ক্ষেত্রেও, কোথাও ছোটদের লেখায় এই মায়া বা ভালোবাসা বা অনুভূতি হয়তো একটু স্পষ্টভাবে বললে সূক্ষ্ম অনুভূতির প্রকাশ পেয়েছে। সেখানে ছোটদের স্বপ্নের কথা বলা হয়েছে, মা ভাই আপনজনেদের জড়িয়ে থাকার কথা বলা হয়েছে। এই যে মূল্যবোধ, এটা তো আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থেকে তৈরি হওয়া মূল্যবোধ। এই মূল্যবোধের বিষয়টা এখনকার শিশুদের মধ্যে কি আদৌ গড়ে উঠছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই। এত কিছু তো বদলায়নি। শিশুকে বড় করার ক্ষেত্রে পরিবারের, স্কুলের মানে সাধারণভাবে তো একটা ভূমিকা আছে। মানে আমি যেমন ছোটবেলা থেকে লিখছি বা মা আমাকে পড়ে শোনাতেন, আমি সেটা আমার নিজের জীবনে করেছি। প্রচুর ব্যস্ততা সত্ত্বেও ছেলে মেয়েকে আমি নিজের লেখাই পড়ে শোনাতাম। ছোট ছোট গল্প লিখতে হতো, লিখতাম, ওদের জন্যই লিখতাম, কারণ ওরা প্রত্যেক দিন ঘুমানোর সময় আলাদা আলাদা গল্প চাইতো। মানে একদিন যদি নীলবাঘের গল্প বলা হয়, পরের দিন আবার সেটা চলবে না, তখন একটা হলুদ মোরগের গল্প বলতে হবে। তো ওই গল্পগুলোই ওদের নানাভাবে শোনাতাম। তো এইভাবে যে শিশু বড় হয়, আমি বলবো যে হ্যাঁ, কিছু তো ব্যতিক্রম আছে, যারা খুব প্রান্তিক শিশু বা জীবনে যে পরিবার পায়নি, তাদের তো একটা অভাব আছে। কিন্তু সাধারণভাবে আমার মনে হয় যে এটা ঠিক মূল্যবোধ বলবো না, মানে শিশুকে আশ্রয় দেওয়ার, বড় করার যে কাজটা পরিবার, সব পরিবারে নিজের মতো করে করে। সব বাবা মা হয়তো ছোটবেলায় বই পড়াকে বা পড়ানোকে অতটা গুরুত্ব দেন না, কেউ হয়তো একটু বেশি টেলিভিশন দেখেন। তবে আমার মনে হয় যে শিশুর হাতের কাছে বই রাখাটা খুব জরুরি। মানে যখন টেলিভিশন এলো তখন আমি ভয় পেয়েছিলাম, যে আমার মেয়ে তখন খুব ছোট, তখন টেলিভিশন এসে গেছে, আমাদের বাড়িতে বহুদিন টেলিভিশন ছিল না। আমি ভয় পেতাম যে ও যদি পড়তে না শেখে। আমি ইচ্ছে করে ও যেখানে বসে থাকতো, যেখানে শুয়ে থাকতো, তার কাছাকাছি বইপত্র রেখে দিতাম। ও দেখলাম যে ও নিজে থেকেই বেশ বই পড়তে হাতে তুলে নিচ্ছে। এটা তো চেষ্টা পরিবারকে করতেই হবে। হ্যাঁ, সেই মানে এটা কগনিটিভ ডেভেলপমেন্ট যেটাকে বলে, যেটা মননের একটা বিকাশ, সেটা তো পরিবারের দায়িত্বের মধ্যেই পড়ে, আমি বলবো। বেশ, এবার আবার আপনার নিজের লেখার কথায় আসবো। আপনার লেখা
আকিম চরিত্রটির কথা যদি একটু বলেন আমাদের শ্রোতাদের, মানে এই চরিত্রের ভাবনা কিভাবে তৈরি হলো, এবং এই আকিম চরিত্র নিয়ে আপনি গল্প উপন্যাস লিখেছেন, তো এই সৃষ্টিরও তো একটা ভাবনা থাকে নিজস্ব, সেটা নির্মাণের কথা যদি একটু বলেন। হ্যাঁ, আসলে আমি যখন এই আইএএস এর কাজে জয়েন করলাম তখন এই 1980 সালে, তারপরে কিছুদিন আমি তখনও ছোটনাগপুর আলাদা হয়নি, মানে ঝাড়খণ্ড আলাদা হয়নি রাজ্য, ছোটনাগপুর অঞ্চলে বিহারেরই অংশ ছিল সেটা, সেখানে কাজ করেছি। এবং তারপরে আমি গেছিলাম ওড়িশার নানা জনজাতি অধ্যুষিত অঞ্চলে কাজ করেছি। এবং সেখানে আমার এই যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্বন্ধ, জনজাতি মানুষদের গোষ্ঠী জীবন, এগুলো নিয়ে আমার নতুন করে দেখার সুযোগ হয়েছে। তো আকিম এরকমই একটি ছেলে। আকিম, তার দাদা বুয়াম আর তার ছোট বোন কুরুম, এটা একটা ছোট্ট একটা আদিবাসী পরিবারের সন্তান তারা। এবং তার বাবাকে প্রায়ই বাইরে থাকতে হয় উপার্জনের জন্যে, আর সংসারটা পুরোটাই দেখেন তার মা, 2 ছেলেকে নিয়ে ছোট মেয়েকে নিয়ে। তো একটা খুবই প্রকৃতি নির্ভর আবার সংগ্রামের একটা জীবন, তারই মধ্যে ওদের বড় হয়ে ওঠা, নানা রকম কিছু দেখা, তারই মধ্যে একটু আধটু আকিমের বেরিয়ে পড়া। যেমন আকিম ও দ্বীপের মানুষ বলে ছোট্ট উপন্যাস আছে, তাতে আছে আকিম অনেক দূর মালকানগিরির একটা ডোবা অঞ্চলে চলে গেল। তো এইগুলো লিখেছি ছোটদের জন্যে। তো আকিম একটা শহুরে চরিত্র নয়, আকিম একটি গ্রামের ছেলে, এবং সেও একজন অরণ্য প্রকৃতি নির্ভর একটি ছেলে। তার জীবনে এইভাবে চরিত্রটা তৈরি হয়েছে। এবং মাঝে মাঝেই আকিমকে নিয়ে দুটো একটা গল্প আমার চলেই এসছে। আকিম নিরুদ্দেশ বলে একটা বড় গল্প আছে। আর প্রথম গল্পের বই যেটা প্রকাশিত হয়েছিল সেটার নাম হচ্ছে আকিম ও পরিকন্যে। সেখানে সে বইটার নামই আকিম ও পরিকন্যে, এবং আকিম ও পরিকন্যে নামের একটা গল্পও আছে তাতে। এই যে আপনি আপনার আইএএস বা কর্মজীবনের কথা বলছিলেন, তো আপনার এই ছোটদের লেখায় আপনার কর্মজীবনের একটা প্রভাব তাহলে রয়েছে, আকিমের নির্মাণের কথা জানতে গিয়ে মনে হলো আর কি। সেটা কর্মজীবন না বলে আমার একটা চিরকালই একটা খুব মৌলিক আগ্রহ আছে মানুষকে বোঝার, তাদের ভালোবাসা, তাদের সঙ্গে জড়িয়ে পড়ার। তো সেই জন্যে আমি যতটা আমার কাজের প্রয়োজনে নয়, তার থেকে অনেক বেশি ভ্রমণ আমি করেছি, অনেক বেশি মানুষের কাছে গেছি। মানে সেটা হয়তো সবসময় কাজের যে সীমাবদ্ধতা সেটা বাইরে, সেটা অতটা পারমিট করে না, তাও আমি গেছি। তো সেইটা আমি বলবো যে আমার যে দেখার চোখ ছিল বা আমার যে ভালোবাসার মন ছিল, সেটা কর্মজীবন প্রসারিত করেছে এই অর্থে যে আমি বিভিন্ন জায়গাতে যেতে পেরেছি। কিন্তু সেটা আমি আবার আমার যেটা কাজের যে গুরুত্ব বলা যায় বা অফিস, সেটা দিয়ে আমি কোনোদিন সীমাবদ্ধ রাখিনি। আমার অফিস চিরকাল খোলা থাকতো, যে কোনো মানুষ আমার কাছে আসতে পারতো আর কথা বলতে পারতো আমার সঙ্গে। এইটা দুদিকটাই আমি চেষ্টা করেছি একটা ভারসাম্য রাখতে, যাতে আমার মধ্যে যে লেখক সে যেন বেঁচে থাকতে পারে বা সে যেন প্রসারিত হতে। ঠিক ওই এক্সপ্লোর, আমরা যে একটা শব্দ ব্যবহার করি, এক্সপ্লোর, মানুষকে এক্সপ্লোর না করলে বোধহয় মানে লেখার ওই একটা প্রভাব, মানে এক্সপ্লোরটাও আমি ঠিক ওই টেকনিক্যাল অর্থে বলবো না বা পর্যটকের মতো বলবো না। যদি মানুষকে আমরা জেনুইনলি ভালোবাসি, তাদের জীবনযাপন সম্বন্ধে আগ্রহ থাকে, তাদের বোঝার আগ্রহ থাকে, এটা কিন্তু যে কোনো ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর আমরা যাদের বলি, যারা উন্নয়ন নিয়ে কাজ করেন, সবার মধ্যেই থাকা খুব জরুরি। তাহলে কাজগুলো সেই কাগজে কলমে কাজ হয়ে যায়। ঠিক এইটা আমি চেষ্টা করছি নিজের মধ্যে মানে জীবন্ত রাখতে। ঠিক ভালো না বাঁচতে পারলে সেটা যে কোনোই কাজ হোক, সাহিত্য হোক বা আপনি যেটা বললেন প্রশাসনিক কাজ হোক, সেটা কখনোই সেই পর্যায়ে পৌঁছয় না। এবার আপনার অনুবাদ সাহিত্য বা আপনার লেখা যে নানান ভাষায় অনুদিত হয়েছে, সেই নিয়ে আপনার অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। মানে আপনার লেখা কিন্তু শুধু আমাদের আপন ছোট ছোট ছেলেমেয়েরা পড়ছে না, হয়তো সকলেই পড়ছেন নানান ভাষায় বা কিছু। তো আপনার সেই নিয়ে অভিজ্ঞতা, আপনার কথা যদি একটু বলেন। হ্যাঁ, তুলনামূলকভাবে আমি একটু বেশি আমার লেখা অনুবাদ হয়েছে এবং অল্প বয়স থেকে, সেটা আমার বিশেষ সৌভাগ্য। মানে আমার বয়স যখন 40-এর কাছে, তখনই কল্পনা বর্ধন, তখন উনি ইউনিভার্সিটি অফ বার্কলি থেকে সবে উনি অবসর নিয়েছেন এবং মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ এদের লেখা অনুবাদ করছেন। তখনই উনি আমার লেখা নির্বাচন করে সম্পাদনা করে একটি বই করেছিলেন। ছোটদের লেখা হয়তো অল্প বিস্তর হয়েছে অনুবাদ, কিন্তু বড়দের লেখাই আমার বেশি অনুবাদ হয়েছে। বেশ কয়েকটি উপন্যাস, অনেক গল্প, 30-35টি গল্প। এবং এটা আমাকে একটা ভারতীয় পাঠকদের কাছে একটা পৌঁছানোর জায়গা করে দিয়েছে।
ইংরেজি অনুবাদ নিয়েও আগ্রহ দেখিয়েছেন কয়েকজন অনুবাদক, সেই কাজও কথাবার্তা চলছে সেটা নিয়ে। বাহ, আমরা আশা করব ছোটদের জন্য আপনি আরও বেশি লিখবেন এবং সেগুলো নানান ভাষায় অনুবাদ হোক, যাতে সারা ভারতের বা সারা বিশ্বের ছোটরা আপনার লেখা পড়তে পারে। পরের প্রশ্নে যাই। সাহিত্যের নানা ক্ষেত্রে আপনার অনায়াস বিচরণ, যেমন প্রান্তিক মানুষদের কথা আপনার অন্যান্য উপন্যাসে, মানে যেগুলো হয়তো একটু বড়দের জন্যে বা ছোটদের জন্য নয় যেগুলো, সেই সব, যেমন মহানদী, যেমন কাস্তে, সেই সব লেখায় প্রান্তিক মানুষের জীবন উঠে এসেছে। আবার যখন আপনি ছোটদের জন্য লিখছেন, সেখানে কোথাও ওদের মনের জগতে যেন আপনি একদম ঢুকে পড়েছেন, মানে সেখানে কোথাও মনে হচ্ছে না যে আপনি ওদের মানুষ নয়, ওদেরই মানুষ আর কি। তো কোথাও কি আপনার নিজের মনে হয়, যেহেতু আপনি একদম নিজের ছোট্টবেলা থেকে লিখছেন এবং ছোট্টবেলার স্মৃতিগুলোও খুব উজ্জ্বল, মায়ের কথা, হলদে পাখির পালকের কথা আপনি বলছিলেন, তো কোথাও কি মনে হয় যে সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী ছোটদের লেখার প্রতি একটু হলেও পক্ষপাত দুষ্ট? আমি বলবো দুটো জিনিস। একটা হচ্ছে, আমি তো কলকাতায় বসবাস করে বাংলায় লেখার সৌভাগ্য আমার সেভাবে হয়নি। আমি কলকাতা ছেড়ে বাইরে গেছি, আবার ফিরেছি, আবার গেছি। একটা বাংলা ভাষা বলয়ের বাইরে বসে আমাকে লিখতে হয়েছে। আর সেখানকার যত কিছু আছে, সেখানকার অর্থনীতি, মানুষের বাঁচা, তাদের জীবন, সব নিয়ে আমাকে শিখে নিতে হয়েছে নতুন করে। তো আমি বলবো আলাদা করে ছোটদের জন্যে একটা বিশ্ব নির্মাণ নয়। আমার মধ্যে যে একটাই তো মানুষ, সেই মানুষ যা দেখেছে, যা ভালোবেসেছে, যা মনে হচ্ছে সুন্দর, সেগুলো আমি ছোটদের জন্য বিশেষ করে রেখে দিয়েছি। মানে পাখির গান, ফুল, সুন্দর প্রকৃতি, নদী, এই সমস্ত কল্পনা। আমার লেখার ক্ষেত্রে কল্পনাটা একটা খুব বড় ভূমিকা নিয়েছি ছোটদের জন্য লেখার। আমার আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আমার খুবই সৌভাগ্য যদি মানে বাঙালি পাঠকরাই আমার লেখা পড়েন, এবং লেখার মধ্যে কল্পনার যে একটা বড় ভূমিকা আছে, সেইটাকে আমাদের স্বীকার করে নিতে হবে। কেবল বাস্তব দিয়ে তো ছোটদের লেখা হয় না। তাদের জন্য পৃথিবী তৈরি করতে হলে একটা, যেটাকে আমরা সৃজনশীল কল্পনা বলি, তার একটা খুব বড় প্রয়োজন, ভূমিকা রয়েছে এবং প্রয়োজনও রয়েছে। ঘড়ির কাঁটা বলছে সময় শেষের দিকে। আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। 50 বছরেরও বেশি সাহিত্য জীবন আপনার, দীর্ঘ সাহিত্যকর্ম আপনার। আপনি নিজেও সন্তানের মা। আপনার লেখালেখি যখন আপনি শুরু করেন, মানে একদম ছোটোবেলায়, সেই সময়কার যে শিশুরা আর এখনকার শিশুরা অনেকটা আলাদা, এটা হয়তো আপনি নিজেও বোঝেন বা জানেন। তো কোথাও কি মনে হয় যে এই যে শিশুদের একটা পরিবর্তনই বলুন বা বিবর্তনই বলুন, সেটা আপনার সাহিত্য রচনাকে কি কোথাও প্রভাবিত করে? বিবর্তন তো একটা হয়েছে, যেটা আমি আগেও বললাম। কিছু ধরনের লেখা আমি নিজে লিখতে পারি না, সেগুলো এখনকার শিশুর হয়তো বেশি পছন্দ করে, কিন্তু আমি পারি না সেটার জন্য আরও যোগ্যতর লোকেরা আছেন। সাহিত্যে একটা জিনিস জানতে হবে, আপনি যা লিখতে পারেন আপনি সেটুকুই পারেন। সেটাকে যদি কাটাছেঁড়া করে টেনে টুনে আমি বাড়াতে যাই, আমার লেখা বেশি মানুষ পড়বে বলে, স্বভাবের বাইরে কখনো যাওয়া উচিত নয়। আমি স্বভাবের মধ্যেও আছি, কিন্তু হয়তো কম শিশুরা পড়েন, কিন্তু যারা পড়েন তাদের ভালো লাগে, সেটুকু আমি পাই। মানে আমাকেই, যেটা রবীন্দ্রনাথ বলেছেন না, তোমার হাতে নাই ভুবনের ভার, ভুবনের ভার আমার না নিলেও চলবে। আমার লেখা যারা পড়ছেন, অনেক সময় মা শিশু দুজনে একসঙ্গে এসে বলেছেন যে আমি আর মা একসঙ্গে তোমার লেখা পড়ি। এটা তো বেশ মজার। তো আমার মনে হয় যে আমি যেটুকু পারি ভালো করে, সুন্দর করে, স্বভাবের মধ্যে থেকে, সেইটুকুই আমি পারি। এইটুকু নিয়ে আমি খুব খুশি। এবং আমাদের শ্রোতারা এবং মহিলা মহলের শ্রোতাদের মধ্যে যারা মায়েরা রয়েছেন, তাদের সন্তানরাও নিশ্চয়ই খুশি হবে আপনার লেখা পড়ে। অনেকটা সময় আপনি আকাশবাণী স্টুডিওতে এলেন বা দিলেন অনেকটা সময় আকাশবাণীকে, অনেক ধন্যবাদ। মহিলা বিভাগের তরফ থেকে আপনার আগামী লেখালেখির জন্যে অনেক শুভ কামনা রইল, ভালোবাসা রইল, কৃতজ্ঞতা রইল। আমারও খুব ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার।